মধুগড়ের সেই রাত। অনেক দিন আগের কথা। উত্তরবঙ্গের এক রমরমা শহরের নামী স্কুলে পাঠনরত ক্ষুদে শিশু অবনীর গল্প এটি। অবনী পঞ্চম শ্রেণীর ছাত্র এবং সে ইতিহাস পড়তে খুবই ভালোবাসে। অবনীর স্কুলের ইতিহাসের শিক্ষক সৌম্য সুন্দর বাবু। তিনি এত সুন্দর ইতিহাস পড়ান যে অবনী তার ক্লাসে গভীর মনোযোগের সাথে পড়া শুনতে শুনতে সেই প্রাচীন সভ্যতাগুলিতে ঘুরে বেড়ায়। একদিন ক্লাসে অবনী আবদার করে, স্যার, একদিন আমাদের ঘুরতে নিয়ে চলুন না কোনো ঐতিহাসিক স্থানে। অবনীর কথা শুনে ওর বাকি বন্ধুরাও ঘুরতে যাবে বলে স্যারের কাছে গো ধরে বসে। সকলের কথা শুনে সৌম্যবাবু বলেন, এ কথা ঠিক যে তোমরা পড়ার সাথে সাথে সেই স্থানগুলি ভ্রমণ করে দেখলে বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক আছে, তোমরা এত করে বলছো যখন, তখন আমি হেড স্যারের সাথে কথা বলে দেখছি ব্যাপারটা। সৌম্যবাবুর কথা শুনে ছেলেরা সেদিন খুব মজা পায় এবং ছেলেদের মন রাখতেই সৌম্য সুন্দর বাবু হেড স্যারের সাথে কথা বলে তাদের জন্য একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে। উত্তরবঙ্গেরই এক রাজবাড়ি মধুগড়ে। জায়গাটি জঙ্গল দ্বারা ঘেরা। সেন যুগের অনেক নিদর্শন সেই অঞ্চলে পাওয়া যায়। অবনী সেই খবর বাড়িতে এসে তার বাবা মাকে জানায়। জানো মা, আগামী রবিবার স্কুল থেকে আমাদের মধুগড়ে নিয়ে যাওয়া হবে। সেখানকার জমিদার বাড়ি, মিউজিয়াম সমস্ত কিছু ঘুরে দেখাবেন স্যার। আমার তো খুব মজা হচ্ছে। মনে হচ্ছে সব কিছু ছুঁয়ে দেখতে দেখতে আমি সেই সময়কালে চলে গেছি। অবনীর মা জানতো সে কতটা ইতিহাস প্রিয়, তাই তাকে উৎসাহী দেখে তার মা খুব খুশি হয় এবং তার যাবার ব্যাপারে সম্মতি জানায়। আচ্ছা আচ্ছা বাবা, তাই যাস। আমি তোর ব্যাগপত্র সব গুছিয়ে রাখবো। নির্দিষ্ট দিনে অবনী তার সকল বন্ধুদের সাথে বাসে চড়ে বসে। সঙ্গে থাকে তাদের ইতিহাসের শিক্ষক সৌম্য সুন্দর বাবু এবং ভূগোলের শিক্ষক হীরক কান্তি বাবু। বাসে যেতে যেতে হীরক বাবু বাচ্চাদের সেই সময়কার ভৌগোলিক অবস্থান সুন্দর করে বুঝিয়ে দিতে থাকে। ঘন্টা 2 পর বাস গিয়ে থামে মধুগড়ে। বাচ্চারা সেখানকার রাজবাড়ি, মিউজিয়াম সকল জায়গা ঘুরে ফিরে দুপুরে এক বাগানে খাবার জন্য উপস্থিত হয়। স্যারদের সাথে বাসের ড্রাইভার সমস্ত আয়োজন সুন্দর করে দেয়। খেতে খেতে তাদের বিকেল গড়ায়। জঙ্গলের মধ্যে অবস্থিত হওয়ায় সেখানে ঝুপ করে অন্ধকার নেমে আসে। ফিরে আসতে দেরি হবে ভেবে তারা তাড়াতাড়ি করতে থাকে। সৌম্য সুন্দর বাবু বাস ড্রাইভার রাজেশকে বলে ওঠেন, রাজেশ, তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলো গুটিয়ে ফেলো, খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি করে ফেলছি। ওদিকে হিরণবাবু বাচ্চাদের বাসে ওঠার জন্য তাড়া লাগাতে থাকে। তোমরা তাড়াতাড়ি বাসে উঠে পড়ো। ঘন জঙ্গল হওয়ায় এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসবে। আর জঙ্গলি জানোয়ারও কিন্তু আছে এখানে। আমরা চাই না স্কুলের সমস্ত ছাত্রদের কোনো বিপদ ঘটুক। তাই তোমরা তাড়াতাড়ি করে বাসে গিয়ে বসো, এক্ষুনি বাস ছাড়বে কিন্তু। স্যারের কথা শুনে বাচ্চারা চটপট বাসে চড়ে বসলো। মধুগড় ছেড়ে বাস চলছে হাইওয়েতে। চারিদিকে গভীর জঙ্গল। বাসের ভেতর বসে সকলে মাঝে মাঝেই শুনতে পাচ্ছে জংলি পশুর ডাক। অবনী আর তার বন্ধুরা উপভোগ করছে সেই নতুন পরিবেশ। এমন সময় হঠাৎ করে বাস থমকে দাঁড়ালো। কি হলো রাজেশ, বাস দাঁড় করিয়ে দিলে যে? কোনো সমস্যা নাকি? হ্যাঁ স্যার, মনে হচ্ছে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমাকে একবার নিচে নামতে হবে দেখতে। হে ভগবান, এই ঘন জঙ্গলের মধ্যে আবার বাসের টায়ার পাঞ্চার? চিন্তা করবেন না স্যার, আমি দেখছি কি করা যায়। এই বলে রাজেশ নেমে চলে গেল বাসের টায়ার সারাতে। রাজেশ বাস ঠিক করতে যাওয়ার পর
মোটামুটি 10-15 মিনিট কেটে গেছে, তাও রাজেশ ফিরে আসছে না দেখে সৌম্যসুন্দর বাবু এবং হীরককান্তি বাবু বেশ চিন্তায় পড়ে যায়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। কি হীরক বাবু, কি হলো বলুন তো? রাজেশ সেই কখন নামলো, এখনো তো ওঠার নাম নেই। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। একবার আমি নিচে গিয়ে দেখব নাকি? হ্যাঁ, সেটাই ভালো হয়। তুমি একবার নিচে গিয়ে দেখো তো কি হলো রাজেশের। স্যার, কিছু হয়েছে নাকি? না না বাচ্চারা, তোমরা চিন্তা করো না, সব কিছু ঠিক আছে। তোমরা একটু ধৈর্য ধরে বসো, এক্ষুনি বাস ছাড়বে। বাচ্চাদেরকে আশ্বস্ত করে হীরকবাবু চলে গেলেন রাজেশের খবর নিতে যে বাসের টায়ার কত দূর ছাড়ানো হলো। কিন্তু হীরকবাবু নিচে নেমে এসে দেখলেন রাজেশ কোনো দিকে নেই। ব্যাপারটা জানাতে হীরকবাবু সৌম্যবাবুকে ডাক দিলেন। স্যার, একবার একটু নিচে আসুন না। হ্যাঁ বলুন, কি হয়েছে? স্যার, রাজেশকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি এইসব? হ্যাঁ স্যার, আমি বাসের আশেপাশে সব কিছু দেখলাম, কিন্তু কোথাও নেই রাজেশ। এ বাবা, এখন আমরা কি করব? আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমাকে একটু টর্চটা দিন, আমি জঙ্গলের আশেপাশটা একটু খুঁজে দেখি। আর আপনি বাচ্চাদের সাথে একটু থাকুন। এই বলে টর্চ নিয়ে হীরকবাবু বেরিয়ে পড়লেন রাজেশের সন্ধান করতে। চারিদিকে গভীর জঙ্গল, একেবারে ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর চলতে চলতে হঠাৎ হীরকবাবু শুনতে পেলেন একটা গোঙানির শব্দ। শব্দের উৎসের দিকে যেতে যেতে দেখলেন গোঙানি আরো স্পষ্ট হয়ে উঠছে। টর্চ ফেলে রাজেশের নাম ধরে হীরকবাবু ডাকতে লাগলেন। রাজেশ, রাজেশ, তুমি কোথায়? রাজেশকে ডাকতে ডাকতে আর টর্চের আলো ফেলতে ফেলতে হঠাৎ হীরকবাবুর চোখ পড়ল একটা তাল গাছের দিকে। তাল গাছের গোড়ায় যেন কেউ পড়ে আছেন। সেই দিকে এগিয়ে যেতেই হীরকবাবু চমকে উঠলেন। তাল গাছের নিচে রাজেশ মূর্ছা অবস্থায় পড়ে আছে। হীরক তাড়াতাড়ি ছুটে এসে রাজেশের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঠিক সেই সময় পারবি না, আজ আমি কাউকে ফিরে যেতে দেব না। আজ এতদিন পর এতগুলো মানুষের রক্ত খাওয়ার সুযোগ পেয়েছি, এই সুযোগ বৃথা হতে দেওয়া যাবে না। হে 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 হে। এ কি, কে তুমি? তুমি কে? রাজেশ, কি হলো তোর? আরে কি হলো বলবি তো? আমি কাউকে ছাড়বো না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে তবেই শান্তি পাবো। আমি কাউকে ছাড়বো না। তোদের সবার রক্ত খেয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। না, এমনটা হতে পারে না। তুমি ছেড়ে দাও, তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের বাড়ি অনেক দূর। ঠিক আছে, ছাড়তে পারি, তবে একটা শর্ত মানতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো কি শর্ত? আমরা সমস্ত শর্ত মানতে রাজি। অনেক বছর আগে আমি মধুগড়ে থাকতাম। এক রাতে এখান থেকে যাবার সময় এক অসৎ লোক আমার সাথে অশালীন আচরণ করে আমায় হত্যা করে আর আমার দেহ এই তাল গাছের নিচে ফেলে রেখে চলে যায়। তোমরা যদি ওই দেহ তুলে তার সঠিকভাবে সৎকার করে দাও তবেই আমি মুক্ত হব, নইলে এভাবেই আমি ঘুরে বেড়াতে থাকবো। আচ্ছা আচ্ছা, আমরা তোমার সমস্ত শর্তে রাজি। তুমি বলো কোথায় আছে? তাল গাছের নিচে যেখানে ওই ছেলেটার দেহ পড়ে আছে তাকে সরিয়ে দেখো, ওখানেই পাবে আমার কঙ্কাল। এরপর হীরকবাবু অনেক চেষ্টা করে রাজেশের জ্ঞান ফেরায়, আর তারপর তারা দুজন মিলে সেই তাল গাছের নিচে মাটি খুঁড়ে কঙ্কালটা বার করে আনে। আর তারপর
জঙ্গলে পড়ে থাকা কিছু কাঠ সেই কঙ্কালের ওপর রেখে আগুন ধরিয়ে দেয়। অবশেষে মুক্তি পায় সেই প্রেতাত্মা। আর রাজেশকে নিয়ে হীরকবাবু ফিরে আসে বাসের কাছে। বাসে ফিরে এসে সমস্ত ঘটনা তারা এক এক করে জানায় সৌম্যসুন্দর বাবু এবং অবনী ও তার বন্ধুদের। আর শেষমেশ তারা নিরাপদে বাড়ি ফিরে আসে।